আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা অনেক দিন আসলে ক্লাস গ্যাপ ছিল, দ্বিতীয় গ্যাপের পরে আজকে আমরা ইন্টারমিডিয়েট আইসিটি এর দ্বিতীয় পর্বে জয়েন করেছি এবং আজকের এই ক্লাসটিতে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। এবং মাঝখানে আমাদের এই প্রি কোর্সের ক্লাসগুলো গ্যাপ ছিল বিশেষ কারণে। তো যেহেতু গ্যাপ ছিল, প্রবলেম নেই, ইনশাল্লাহ সব ক্লাসগুলো আমরা খুব দ্রুত শেষ করে ফেলবো। অর্থাৎ ইন্টারমিডিয়েট যারা আছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছো বা সামনে যারা আসবে, সবার জন্য এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই। তো আমি গত ক্লাসটি 1 নম্বর ক্লাসটি করিয়েছি একটু ভিন্নভাবে। আজকের ক্লাসটি করানোর জন্য মনোব্রত করেছি অন্যভাবে। তো আজকের এই ক্লাসটিতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে 3টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটি হচ্ছে আইসিটির যে প্রথম অধ্যায়টা আছে, সেই আইসিটির প্রথম অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট থিম ভার্চুয়াল রিয়েলিটি, যেটার বাংলা মিনিং হচ্ছে অপ্রকৃত বাস্তবতা। আর 2 নম্বর যে আলোচ্য বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, আর 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রোবোটিক্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মানুষের অপরিবর্তে মানুষের মতো করে রোবট তৈরি করে রোবটের মাধ্যমে যাবতীয় কার্যপ্রণালী সম্পন্ন করা, এই বিষয়টাকে বলা হয় রোবোটিক্স। এই 3টি বিষয় হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল থিম। তো আজকের আলোচনার বিষয়গুলো আমি চেষ্টা করছি যে একটা অর্থাৎ যে একটা পেজ আকারে বা একটা পিডিএফ আকারে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং আমি পিডিএফ আকারে যেটি উপস্থাপন করছি ঠিক এই পিডিএফটি তোমাদের ডেসক্রিপশনে, অর্থাৎ আমাদের পেজের ডেসক্রিপশনে আমি পরবর্তীতে অ্যাড করিয়ে দেবো। এবং যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে ইউটিউবের পরবর্তীতে আমি সেটি অ্যাড করে দেবো। তো আমাদের এখানে যে বিষয়টি নিয়ে আমরা পড়তে যাচ্ছি, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল মানে আমরা সবাই বুঝি যেটা হচ্ছে প্রকৃত নয়, ঠিক আছে। আর রিয়েলিটি মানে হচ্ছে বাস্তবতা, এটা আমরা সবাই জানি। রিয়েলিটি মানে হচ্ছে বাস্তবতা, আর ভার্চুয়াল মানে হচ্ছে, আমরা ভার্চুয়াল বলতে বুঝি হচ্ছে বিশেষ করে আমাদের অফলাইনের বাইরে অনলাইনের যে কেন্দ্রটা আছে, যে জগৎটা আছে, সেই জগৎটা, অর্থাৎ অনলাইনের যে জগৎটা সেটা মূলত দেখতে বাস্তবিক হলেও কিন্তু সেটা বাস্তব নয়, এবং দেখতে সেটাকে আমাদের কাছে যদিও সৎ মনে হয় কিন্তু সেটা হচ্ছে অসৎ বা অপ্রকৃত। তো এমন আমরা অনেক কিছু দেখি, যেমন তোমরা দেখবা যে বিভিন্ন সিনেমা কিংবা নাটক কিংবা এই ধরনের কিছু কিংবা কার্টুনের মধ্যে দেখা যায় যে আমরা এমন কিছু অ্যাকশন দেখি বা এমন কিছু সিন দেখি যে সিনগুলো বাস্তবে আসলে হওয়া পসিবল না। অর্থাৎ বাস্তবে যে সিনগুলো হওয়া পসিবল না, কিন্তু এই কিছু সিন আমরা দেখাই। যেমন ধরো অ্যাকশন হচ্ছে, নায়ক ভিলেনকে একটা মারলো, ভিলেন পরে গিয়ে একটা গাড়ির কাঁচ ভেঙে গেল। আমরা এটা যদি চিন্তা করি যে একটা মুভিতে এই নায়ক যদি মারতে মারতে কয়েকটা ভিলেনকে মারলে একই ফাইটে দেখা যায় কয়েকটা গাড়ির কাঁচ ভেঙে যায়, আসলে কি ঘটনাটা কি বাস্তব নাকি? এভাবে যদি প্রতিনিয়ত গাড়ির কাঁচ ভেঙে যায়, তো একটা সিনেমা করতে একটা সিনেমার পরিচালককে অনেকগুলো গাড়ির কাঁচের জরিমানাটা দিতে হবে। আসলে এই জিনিসগুলো বাস্তব না, কিন্তু আমাদের কাছে দেখতে মনে হয় যে জিনিসগুলো বাস্তব। হ্যাঁ, কিন্তু জিনিসগুলো বাস্তব না, এগুলোকে এমন সিস্টেমে দেখানো হয় যে সিস্টেমটা মানে আমরা যখন প্রত্যক্ষভাবে দেখি তখন আমাদের মনে হবে না বা তোমার মনে হবে না যে আসলে বিষয়টা অবাস্তব। যে আমরা এখন দেখতেছি আমার চোখের সামনে ঘটনাটা ঘটতেছে, বাস্তবের মতো লাগতেছে, কিন্তু বাস্তবের মতো লাগলেও আসলে বিষয়টা কখনো বাস্তব হতে পারে না, এটা একটা অপ্রকৃত। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে অপ্রকৃত বাস্তবতা। এবং এই ধরনের যে ডিটেলসগুলো আছে এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে অপ্রকৃত বাস্তবতা বা ভার্চুয়াল রিয়েলিটি। আমরা একটু যদি সংজ্ঞায়ন করার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে অপ্রকৃত বাস্তবতা বা অসৎ বাস্তবতা, যেটাকে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বা সংক্ষেপে ভিআর বলে বলি, ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে প্রকৃতপক্ষে বাস্তব নয় কিন্তু বাস্তবের ধারণা সৃষ্টি করতে সক্ষম। আমি যেটা বলেছি যে বাস্তব নয় এটা। হ্যাঁ, এটা বাস্তব নয়। আমরা অনেক কিছু দেখি, আমরা অনেক কিছু দেখি, মডেলিং দেখি, তাই না? মডেলিং দেখি, যে দুইটা শব্দ এখানে অ্যাড করা হয়েছে। একটি হচ্ছে মডেলিং, তোমরা দেখতে পাচ্ছ যে মডেলিং
যেটা নির্মাণ বা আমরা যেটাকে মডেল বলি, মডেল থেকে মডেলিং শব্দটি এসেছে, এবং একটা হচ্ছে ছন্দায়ন বা সিমুলেশন। এই পদ্ধতিগুলো আসলে কিভাবে করা হয় ত্রিমাত্রিক ওয়েতে। কত মাত্রিক? ত্রিমাত্রিক। আমরা দ্বিমাত্রিক ত্রিমাত্রিক চিনি, ত্রিমাত্রিক হচ্ছে 3D মোশনে, 3D মোশনে যে কোনো কিছুকে দেখা, চিত্রায়ন করা, কোনো কিছুকে প্রদর্শন করানো। অর্থাৎ এমন কিছু থিম আমরা দেখি যেই জিনিসগুলো, ধরো আমি একটা ছবি এঁকেছি, আমি একটা পেজে একটা ছবি এঁকেছি, এই ছবিটা সাধারণত একটা সমতল পর্দার উপরে ছবিটা আঁকা হয়েছে। এখন এই সমতল পর্দার উপর ছবিটাকে কিন্তু আমি মানুষের আকৃতিতে বা এটাকে 3 পাশ থেকে ঘুরিয়ে দেখাতে পারবো না, তাই না? এখন 3 পাশ থেকে ঘুরিয়ে দেখানোর জন্য এটাকে 3D মোশনে আমাকে কনভার্ট করতে হবে, এবং এই ভার্চুয়াল রিয়েলিটিটা ঠিক আমরা যে কোনো কিছুকে দ্বিমাত্রিক অবস্থান থেকে ত্রিমাত্রিক অবস্থানে সে কনভার্ট করে পুরো জিনিসটাকে চতুর্দিক থেকে সে প্রদর্শন করায়। তো এই জিনিসটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি, আমরা মোটামুটি সংজ্ঞায়ন করেছি। এরপর আমরা যদি যাই যে এই ভার্চুয়াল রিয়েলিটিটা আসলে কিভাবে কাজ করে। অপ্রকৃত আমি একটু, তোমরা দেখতে পাচ্ছ যে অপ্রকৃত বাস্তবতাতে ব্যবহারকারী সম্পূর্ণরূপে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে নিমজ্জিত হয়ে যায়। তথ্য আদান প্রদানকারী বিভিন্ন ধরনের ডিভাইস বা যান্ত্রিক উপকরণ সংবলিত চশমা, মাস্ক আবরণ, হাত মোজা, বিশেষ পোশাক বা স্যুট ইত্যাদি পরিধান করার মাধ্যমে ব্যবহারকারী অপ্রকৃত বাস্তবকে উপলব্ধি করতে পারে। একটি সাধারণ অপ্রকৃত বাস্তবতাকে একজন ব্যবহারকারী স্টেরিওস্কোপিক, এই জিনিসটা একটু দাগ দিয়ে রাখতে হবে, স্টেরিওস্কোপিক বা ত্রিমাত্রিক চিত্র প্রক্ষেপণ, অর্থাৎ এই যন্ত্রটা যেই যন্ত্রের মাধ্যমে যে কোনো চিত্রকে ত্রিমাত্রিকভাবে আমি প্রদর্শন করাই, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে স্টেরিওস্কোপিক। স্টেরিওস্কোপিক এই যন্ত্রের মাধ্যমে আমরা জিনিসটাকে ত্রিমাত্রিক প্রদর্শন করিয়ে আমরা এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অপ্রকৃত, যেটা সত্য নয় এমন ঘটনাকে আমরা সত্য আকৃতিতে দেখাতে পারি। তাছাড়া এখানে আরও কিছু জিনিস আছে, পিডিএফে থাকবে, অবশ্যই তোমরা পড়ে নিবা। তারপরে আমরা যদি দেখি যে প্রত্যাহিক জীবনে এই ভার্চুয়াল রিয়েলিটি, অপ্রকৃত বাস্তবতা মানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। প্রত্যাহিক জীবনে এই অপ্রকৃত বাস্তবতার উদাহরণ কি? প্রত্যাহিক জীবনে এই অপ্রকৃত বাস্তবতার উদাহরণটা কি জিনিস? আমরা প্রত্যাহিক জীবনে বর্তমান সময়ে এই ধরনের ঘটনা অহরহ দেখতে পাই, যে বিভিন্ন সিনেমা থেকে শুরু করে, চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে, শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে প্রতিটি সেক্টরে অপ্রকৃত বাস্তবতা তথা ভার্চুয়াল রিয়েলিটির আমরা প্রয়োগ দেখতে পাই। আমি কিছু চিত্র তোমাদেরকে প্রদর্শন করাতে চাই। একদম নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ, এই যে প্রথম চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, একটু খেয়াল করো। প্রথম চিত্রতে একজন মানুষ এখানে বসে আছে, ঠিক এই জায়গাটাতে বসে আছে, হ্যাঁ, এবং সে এখানে একটা দেখো যে কোন একটা জিনিস প্রদর্শন করাচ্ছে, যে জিনিসটা আসলে সে যে জায়গাটাতে বসে আছে সেই জায়গা থেকে এই জিনিসটাকে হ্যান্ডেলিং করা পসিবল না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে বা তোমার কাছে মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে সে এই জায়গাটা থেকে জিনিসটাকে আসলে হ্যান্ডেলিং করতেছে। আসলে বিষয়টা কিন্তু প্রকৃত বা মানে বাস্তবে রিয়েল না, হ্যাঁ, কিন্তু আমাদেরকে এটা 3D ভার্সনের মাধ্যমে এটা দেখানো হচ্ছে যে হ্যাঁ এটা একটা সঠিক বিষয়। তারপর 2 নম্বর চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে একজন মহিলাকে দেখা যাচ্ছে, একটি বল তিনি উপরের দিকে ছুড়ে দিয়েছেন রংধনু যুক্ত, এবং এখানে কিছু অ্যানিমেশন দেখা যাচ্ছে, কিছু বল দেখা যাচ্ছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। এই বিষয়গুলো কিন্তু আসলে আঁকা হয়েছে, বাস্তব না, কিন্তু এটাকে একটা যন্ত্রের মাধ্যমে 3D মোশনে ট্রান্সফার করে, 3D মোশনে কনভার্ট করে জিনিসটাকে এমনভাবে দেখানো হচ্ছে যে আসলেই মনে হচ্ছে একটা মহিলা একটা বলকে এভাবে ধরতে যাচ্ছে এবং তার চারপাশে অনেকগুলো বল আছে। ঠিক আরও কিছু চিত্র তোমরা এভাবে যদি দেখো, আমি তোমাদেরকে আরও কিছু চিত্র দেখাচ্ছি, এই চিত্রটা একটু দেখো। কিছু ঘটনা দেখা যাচ্ছে যেগুলো আসলে বাস্তব না। এইখানেও দেখো কিছু ঘটনা দেখা যাচ্ছে। আরেকটা চিত্র তোমরা এখানে দেখতে পারো, এই যে তারপরে আরেকটা চিত্র এখানে নিচে দেখো যে একজন মানুষকে মনে হচ্ছে যে একটা কঙ্কাল, এটাকে শুয়ে রাখা হয়েছে, এটাকে কিছু ট্রিটমেন্ট বা শরীর চিকিৎসা বা সার্জারি করা হচ্ছে। পাশে আরেকটা চিত্র মনে হচ্ছে যে একজন ব্যক্তি হাতে যেন ডিএনএ বা শুক্রাণু কিংবা কিছু জিনকে হাতে নিয়ে আসে, যেটা বায়োলজিক্যাল ওয়ার্ড, যে ডিএনএকে এই ধরনের কিছু একটাকে হাতে নিয়ে আসে। আসলে কি আমাদের দেহের যে ডিএনএ থাকে বা আমাদের দেহের যে জিন থাকে, ওই জিনগুলোকে, ওই ডিএনএগুলোকে হাতে নেওয়া পসিবল? এটা কিন্তু কখনো হাতে নেওয়া পসিবল না। কিন্তু ওই ব্যক্তিটা এই ছবির মধ্যে জিনিসটা এমনভাবে দেখা যাচ্ছে, এই ছবিতে জিনিসটা এমনভাবে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে না আসলেই ওই ব্যক্তিটা ওই জিনটাকে বা ওই ডিএনএটাকে হাতে ধরে আছে। তাহলে
জিনিসটা আমি যে দেখছি বা তুমি যে দেখছো এই মুহূর্তে, জিনিসটা তোমার আমার কাছে মনে হচ্ছে আসলে বিষয়টা বাস্তব, কিন্তু আসলে বিষয়টা বাস্তব নয়। এটা একটা অপ্রকৃত বাস্তবতা, অসৎ বাস্তবতা। আপাত দৃষ্টিতে বাস্তব মনে হচ্ছে, কিন্তু আসলে প্রকৃততে যা বাস্তব নয়। তো এই ধরনের বিষয়গুলোকে আমরা বলে থাকি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো আমি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে মোটামুটি আলোচনা করলাম, এবং এখানে বেশ কিছু পিডিএফ দিয়ে দিয়েছি, কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে দিয়েছি, এগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা। আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি যে প্রত্যাহিক জীবনে আমরা অপ্রকৃত বাস্তবতার প্রভাবটা কতটুকু। হ্যাঁ, আমরা ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে ইতিবাচক দিক, যে ইতিবাচক কী কী দিক থাকতে পারে, তিনটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ সাজানো আছে। এবং আরেকটা হচ্ছে নেতিবাচক দিক, এই নেতিবাচক দিকটা কি হতে পারে তাও আমি মোটামুটি পয়েন্ট আকারের মাধ্যমে এগুলোকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই করে নিতে হবে যেহেতু পিডিএফটা আপলোড করা হবে। তারপর এই ভার্চুয়াল রিয়েলিটির ধারণা সম্পর্কে আমরা যদি একটু দেখি, যে মাইকেল হাইম, মনে রাখতে হবে নামগুলো, মাইকেল হাইম তার বিখ্যাত গ্রন্থ দ্য মেটাফিজিক্স অফ ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ আমরা এটাকে ইংলিশ বাংলা উভয় বোথ সাইড থেকে জিনিসটাকে আমরা রিয়েলাইজ করতে হবে। ইংলিশে এগুলো লেখাটা সবথেকে বেস্ট। দ্য মেটাফিজিক্স অফ ভার্চুয়াল রিয়েলিটি, এটা অপ্রকৃত বাস্তবতার কি অধিবিদ্যা গ্রন্থ, এটা হচ্ছে একটা বইয়ের নাম। এই গ্রন্থে তিনি ভার্চুয়াল রিয়েলিটির জন্য 7টা ধারণার কথা বলেছেন। কয়টা ধারণা? 7টা ধারণা। একটা হচ্ছে ছন্দায়ন, অর্থাৎ ছন্দায়ন মানে আমরা অলরেডি পড়েছি যে একটা বিষয়ের দেখতে একরকম, সেটাকে আমরা অন্যভাবে দেখাবো, প্রদর্শনটা অন্যভাবে করাবো, এটাকে বলা হয় সিমিলেশন বা যেটাকে বলা হয় ছন্দায়ন। এরপরে হচ্ছে আমাদের আছে মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া মানে হচ্ছে পারস্পরিক মানে স্বয়ংক্রিয়তার মাধ্যমে বা পারস্পরিক মিক্স হওয়ার মাধ্যমে তারা নতুন একটি ইন্টারফেস আমাদেরকে শো আপ করাবে। কৃত্রিমতা, তারপর নিমজ্জন, কৃত্রিম ত্রিমাত্রিক জগৎ বা দূর উপস্থিতি, অর্থাৎ টেলি প্রেসেন্স যেটা আছে। তারপর হচ্ছে সমগ্র দেহের নিমজ্জন, ফুল বডি ইমপারসন, নেটওয়ার্ক সংযুক্তি, নেটওয়ার্ক কমিউনিকেশন। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির ধারণা। মানে এই বিষয়গুলো ভার্চুয়াল রিয়েলিটিকে ব্যবহার করে এই ধারণাগুলো আমরা নিতে পারি। তো আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করলাম, এবং আমরা এখানে কিছু চিত্রের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটিটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এরপরে আমরা যদি যাই, আজকে আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কিছু এই যে 3টি হেডলাইন দেখা যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা পড়ার আগে আমরা 3টি হেডলাইন, আমি পিডিএফটাকে তোমাদের জন্য ওভাবে সাজিয়েছি, 3টি হেডলাইন দেখা যাচ্ছে, এবং হেডলাইনগুলো কিন্তু প্রথম আলো পত্রিকার হেডলাইন। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এগুলো কখনই, এই যে 22 এপ্রিল 2021, 19টা 46, অর্থাৎ 7টা 46 মিনিট, 22 এপ্রিলের 2021 সালেরই। এবং আরেকটি নিউজ দেখতে পাচ্ছ, এটাও ঠিক 10 এপ্রিল 2021-এর 8টা 30 মিনিটে পোস্ট করা হয়েছে সকাল। আরেকটা নিউজ হচ্ছে 12 মার্চ 2021, 6টা 43 মিনিটে পোস্ট করা হয়েছে। তো এই বিষয়গুলোর মধ্যে আসলে কি দেখানো হয়েছে, এখানে বলা হয়েছে প্রথম নিউজটাতে আমরা একটু হেডলাইন দেখেই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জানতে চেষ্টা করি, যে বুদ্ধিমান যানবাহনে বিনিয়োগ বাড়াবে হাইওয়ে। বিষয়টা একটু খেয়াল করুন, বুদ্ধিমান যানবাহনে বিনিয়োগ বাড়াবে ওয়াইও, অর্থাৎ এটা হচ্ছে মোবাইলের যে ব্র্যান্ডটা। তো এখানে আমরা 2 লাইন একটু পড়লে বুঝে যাব যে ব্যবসায়িক সক্ষমতা ও পরিধি বাড়ানোর লক্ষ্যে উন্নত মানের সফটওয়্যার তৈরির পাশাপাশি বুদ্ধিমান বাহনের সরঞ্জাম বিনিয়োগ বাড়াবে ওয়াই। আমাদের প্রথম ক্লাসে আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে যে মানে ভার্চুয়াল কার, অর্থাৎ ড্রাইভারলেস কার, যে ড্রাইভার ছাড়া একটা গাড়ি কিভাবে রিমোট কন্ট্রোলিংয়ের মাধ্যমে চলে। ঠিক এখানে যেটা বোঝানো হচ্ছে যে আমি একটা নির্দিষ্ট জায়গায় বসে একটা সফটওয়্যার ব্যবহার করি, শুধুমাত্র একটা সফটওয়্যার ব্যবহার করে ওই সফটওয়্যারটা দিয়ে আমি যে কোনো গাড়িকে আমি নিয়ন্ত্রণ করব, আমি যে কোনো একটা অফিসকে নিয়ন্ত্রণ করব, ওই সফটওয়্যারটা ব্যবহার করে আমি যে কোনো ধরনের প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করব। হ্যাঁ, এই ধরনের একটা সামারি আমরা নিতে পারি। এবং 2 নম্বর যে লাইনটা, এটা একটু খেয়াল করি, যে আকাশ থেকে নজরদারি। এবং এখানে 2টা লাইন বলা আছে যে আকাশে উৎক্ষেপণ করা ছোট ছোট কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে নজরদারি সিস্টেমের ব্যবহার বাড়ছে। সম্প্রতি এই ধরনের কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে ইকুয়েডরের জলসীমায় অবৈধ নৌযানের অবস্থান শনাক্ত করা হয়েছে। বিষয়টা খেয়াল করি, আমরা একটা নির্দিষ্ট জায়গায় বসে আমরা পানিপথে বা একটা ঘরে বসে আমরা আকাশ পথে
সর্বক্ষেত্রে কোথায় কী হচ্ছে এই বিষয়গুলো আমরা মোটামুটি উপস্থাপন করতে পারি। আমি জাস্ট এখনো পর্যন্ত আমরা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞায় যাই নাই, আমরা জাস্ট নিউজগুলোকে একটু রিয়েলাইজ করতে যাচ্ছি, অ্যানালাইসিস করতে যাচ্ছি আসলে নিউজগুলোতে কী বোঝাতে চাচ্ছে। এবং 3 নম্বর যে পয়েন্টটা আছে সেটাতে বলা হয়েছে যে গোয়েন্দা সংস্থাগুলোর ভরসা কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ বর্তমানে যারা বিভিন্ন গোয়েন্দা সেক্টরে কাজ করছে ওদের ভরসা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তার মানে বিষয়টা একটু খেয়াল করি, বিষয়টা হচ্ছে যে আমি একজন গোয়েন্দা, আমি ঠিক এই জায়গাটা বসে যতটুকু না কাজ করতে পারবো, আমার সাথে যদি এমন একটা যন্ত্র ফিট করা হয় যে যন্ত্রটা অহর্নিশ দিবারাত্র আমাকে সাহায্য করবে যে গোয়েন্দার কাজগুলো সহজ করার ক্ষেত্রে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আসলে যে ইঙ্গিতগুলো আমরা পাচ্ছি এই ইঙ্গিতগুলো এমনভাবে দিচ্ছে যে আমরা প্রথমত সফটওয়্যারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গার খবরাখবর আমরা নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ নিজেদের ব্রেনকে কাজে লাগানোর পাশাপাশি বা নিজেদের ব্রেনকে কাজে না লাগিয়ে শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে এই দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা বর্তমানে উন্নয়নশীল দেশে আধুনিক বিশ্বে যে কোনো ধরনের কাজ আকাশে, পানিতে, মাটিতে, পাহাড়ে, পর্বতে যে কোনো ধরনের কাজ আমরা কি করতে পারি, কমপ্লিট করতে পারি। তো একটা ধারণা নিয়ে নিলাম আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কি কাজ করা যায়। এরপরে আমরা আসি সংজ্ঞায়নে। সংজ্ঞায়নে যদি আসি, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে। অর্থাৎ আমার মাথায় যতটুকু সেন্স আছে, আমার মাথায় যে পরিমাণ ওয়ার্ক করার পাওয়ার আছে, কাজ করার পাওয়ার আছে, এই পাওয়ারটাকে কম্পিউটার বিজ্ঞানের মাধ্যমে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে আমার শক্তিটাকে, আমার পাওয়ারটাকে আরেকটু বিস্তৃত করা। সেজন্য বলা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যেখানে মানুষের বুদ্ধিমত্তা বা চিন্তা শক্তি কম্পিউটার দ্বারা অনুষ্ঠিত করার চেষ্টা করা হয়। আমার এই বুদ্ধিমত্তাকে, যেমন তোমরা স্টিফেন হকিংকে দেখেছো, বিজ্ঞানী স্টিফেন হকিং কিন্তু কথা বলতে পারতো না, কিন্তু তার বডির সাথে, তার সেন্সের সাথে যে যন্ত্রটা ফিট করা ছিল ওই যন্ত্রটা তার চিন্তা ভাবনা সব কিছু ক্যাচ করতো। ঠিক এই জিনিসটাই এখানে আসছে যে আমরা ধরো আমি ঘুমাচ্ছি, ঘুমালেও কিন্তু আমাদের চিন্তা শক্তি সচল থাকে। আমি ঘুমাচ্ছি, আমার সাথে যন্ত্রটা ফিট করা আছে, আমি ঘুমিয়ে যে চিন্তাগুলো করছি, যে ভাবনাগুলো করছি, কম্পিউটার ওই চিন্তাগুলো, ওই ভাবনাগুলোকে ক্যাচ করে নিচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এছাড়া অনেক কিছু আছে এখানে। তো আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার মোটামুটি প্রাথমিক একটা ধারণা যদি নিয়ে নেই, এরপরে আমরা চলে যাচ্ছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে আসছে ইতিহাস সম্পর্কে আমাদের জানা উচিত। তো আমি সামান্য পরিমাণ পড়বো এবং এখানে পিডিএফ দেওয়া হবে, অবশ্যই তুমি সেটা করে নিতে হবে। যে চিন্তা করতে সক্ষম কৃত্রিম মানুষ মূলত গল্প বলার যন্ত্র হিসেবে আবির্ভূত হয়েছিল। প্রকৃতপক্ষে কার্যকর যুক্তি প্রদর্শনের জন্য একটি যন্ত্র তৈরির চেষ্টা করার ধারণাটি সম্ভবত রামন লোল, আমি এখানে ফুল হিস্ট্রিগুলো লিখে দিয়েছি, 1300 খ্রিস্টাব্দে রামন লোলের সাথে শুরু হয়। তার ক্যালকুলাস রেডিউসিনেটরের সাথে গটফ্রিড লিবনিজ গণিত মেশিনের ধারণাকে সম্প্রসারিত করেছেন। তোমাদের মনে হতে পারে যে এগুলো কি করছে, এগুলো কিন্তু বিজ্ঞানীর নাম যারা এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সংশ্লিষ্ট ছিল। এখানে যে লিবনিজ দেখছো ক্যালকুলাস, এই লিবনিজ কিন্তু ক্যালকুলাসের জনক, গণিতের একটি শাখা। এরা হচ্ছে গণিতবিদ বিশেষ করে, এবং প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বা এই ধরনের ভার্চুয়াল কাজের ক্ষেত্রে বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে তারাই কিন্তু সবচেয়ে প্রোগ্রামিংয়ে অবদান রেখেছে। এবং এরা প্রোগ্রামিং জগতে এরা কিন্তু প্রথম দিকের বিজ্ঞানী, শুধু গণিতবিদ নয়, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও এরা অনেক ভূমিকা রেখেছে। তো আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, যে এখান থেকে দেখা যায় যে এখান থেকে আমরা দেখি গটফ্রিড লিবনিজ মেশিনে ধারণাকে সম্প্রসারিত করেছিলেন সংখ্যার পরিবর্তে ধারণার উপর অপারেশন পরিচালনার উদ্দেশ্যে। 19 শতকে থেকে কৃত্রিম মানুষ বৈজ্ঞানিক গল্প কাহিনীতে সাধারণ বিষয় হয়ে গিয়েছিল, যেমন মেরি শেলির ফ্রাঙ্কেনস্টাইন বা কারেল কোপেক এর আর ইউআর এর কথা উল্লেখ করা যেতে পারে। ঠিক আছে, এখানে কয়েকজন গণিতবিদের নাম বলা হচ্ছে বা কয়েকজন প্রোগ্রামারের নাম বলা হচ্ছে যারা এই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে কাজ করেছিল বা এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সংশ্লিষ্ট ছিল এবং যাদের অবদানে আজকের এই কৃত্রিম বুদ্ধিমত্তা। তো আমরা
কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি বেসিক পয়েন্ট আমরা পড়ি। এই বেসিক পয়েন্টটি পড়ে আমরা এটা সামারাইজ করে ফেলবো। যান্ত্রিক বা আনুষ্ঠানিক যুক্তি অধ্যয়ন প্রাচীনকালে দার্শনিক ও গণিতবিদদের সাথে শুরু হয়েছিল। বিষয়টা খেয়াল করো, দার্শনিক ও গণিতবিদ যারা তাদেরকে দিয়ে কিন্তু শুরু হয়েছিল। গাণিতিক যুক্তিবিজ্ঞান অধ্যয়ন অ্যালান টুরিং এর গণিত তত্ত্বের সূত্রপাত করেছিলেন, যা একটি মেশিন 0 এবং 1 প্রতীক চিহ্ন দ্বারা গাণিতিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আমরা জানি কম্পিউটারের দুটি ভাষা রয়েছে, একটি হচ্ছে 0, একটি হচ্ছে 1। এটাকে বলা হয় বাইনারি প্রসেস, এবং কম্পিউটার কিন্তু এই বাইনারি প্রসেসের মধ্যে নিয়ে কিছু কাজ করা হয়। তো এই যে একটা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কিভাবে ইতিহাস, এটা কিভাবে কাজ করে, কোথা থেকে শুরু, কারা এদের ক্ষেত্রে অবদান রেখেছিল, যাবতীয় ইনফরমেশন আমি এখানে অ্যাড করেছি। অবশ্যই তোমরা সেটা পিডিএফ থেকে পড়ে নিবে। আমরা দেখি এরপরে এখানে আর কি আছে, যে আমি কৃত্রিম বুদ্ধিমত্তার লক্ষ্য, আমরা যে কৃত্রিম বুদ্ধিমত্তাটাকে করবো বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা কাজে লাগাবো, এটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। সেই লক্ষ্যটা আমি অ্যাড করেছি, করে নিতে হবে অবশ্যই। যুক্তির সমস্যা সমাধান করতে হবে। তারপর হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তাটা আসলে আমাদের সাথে কি কাজ করে, আমাদেরকে কি কি উপকার করে, এমন কিছু পয়েন্ট আমি অ্যাড করার চেষ্টা করেছি। জ্ঞানের প্রতিনিধিত্ব করে, আমাদের জ্ঞানের প্রতিনিধিত্ব করে। ডিফল্ট যুক্তি এবং যোগ্যতার সমস্যা, যে কোনো জায়গায় হরহামেশা যে কোনো সমস্যা আমরা যুক্তি, এবং এখানে বলা আছে যেমন মানুষ অনেক কিছু জানে, তা মূলত কাজের অনুমান রূপের মূল্যায়ন করা হয়। উদাহরণস্বরূপ, যদি একটি পাখির কথা আলোচনায় আসে, তবে মানুষ সাধারণত একটি প্রাণীকে চিত্রিত করে যার কোনো বিশেষ আকার চিহ্ন আছে এবং যারা উঠতে পারে। এই সমস্ত জিনিসগুলোর মধ্যে কোনটিই সব পাখিগুলো সম্পর্কে সত্য নয়। জন ম্যাককার্থি 1969 সালে এই সমস্যাটি চিহ্নিত করেছিলেন যোগ্যতার সমস্যা হিসাবে। কোনো কমন সেন্স রুলের জন্য এই এআই গবেষণাকে প্রতিনিধিত্ব করে। সেখানে বেশ কিছু ব্যতিক্রম রয়েছে। বিমূর্ত লজিকের জন্য যা প্রয়োজন তার প্রায় কোনো কিছুই সত্য বা মিথ্যা নয়। এআই গবেষণায় সমাধানের জন্য পথ প্রজ্বলন করে। অর্থাৎ বিষয়টা হচ্ছে, আমরা যখন একটা পাখিকে আমরা অঙ্ক করতেছি, হ্যাঁ, তখন আমরা এমন কিছু ডিজাইন দিচ্ছি, যেমন এখানে প্রথম ডিজাইনে আমরা যদি করি, মানুষ সাধারণত একটি প্রাণীকে চিত্রিত করে যার কোনো বিশেষ আকার চিহ্ন আছে এরা উঠতে পারে। অর্থাৎ আমরা একে আঁকলাম, কিন্তু আমাদের আঁকার পুরোপুরি জিনিসটা কিন্তু পুরোপুরি ডিফল্ট না, সঠিক না। এই জায়গাটাতে আমাদের কিছু যোগ্যতার সমস্যা, এই জিনিসগুলো আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সলভ আউট করতে পারি। কমন সেন্স জ্ঞানের দিক দিয়ে কিছু সাধারণ জ্ঞানের প্রতীকী ফল, পরিকল্পনা, বেশ কিছু জিনিস এখানে আমরা অ্যাড করে দিয়েছি। এগুলো অবশ্যই তোমরা পয়েন্ট আকারে পাবে, পড়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। শিক্ষাক্ষেত্রে আছে। এরপরে আমরা চলে যাব আমাদের আজকের আলোচনার তৃতীয় টপিকসে। আমাদের আজকের আলোচনার তৃতীয় টপিক হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, রোবোটিক্স। এবং রোবোটিক্স সম্পর্কে তোমরা জানো। আমি একটা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে চিত্র দেখা যাচ্ছে, রোবোটিক্স, একটা রোবট দেখা যাচ্ছে, কিছু অর্গেন, তাই কিছু অর্গেনের চিত্র যদি আমরা করি, উপর থেকে দেখা যাচ্ছে যে বিল্ট ইন ক্যামেরা। ওকে, এখানে বিল্ট ইন ক্যামেরার মধ্যে কিছু লেখা আছে, ইউর রোবট ক্যান সি, অর্থাৎ রোবট দেখতে পায় ট্রাকস, ফেসেস, কালার্স অ্যান্ড অবজেক্ট। কি কি দেখতে পারে? ট্রাক, ফেসেস, চেহারা ধরতে পারে, কালার্স, রং ধরতে পারে, অবজেক্ট, যে কোনো উদ্দেশ্য বা যে কোনো বস্তুকে সে কি করতে পারে, দেখতে পারে। তার মধ্যে একটা ক্যামেরা সেট করে দেওয়া হয়, যেটা মানুষের চোখ হিসাবে আমরা নিয়ে আসি। হ্যাঁ, তারপরে হচ্ছে ঠিক নিচে, বাম পাশে ঠিক নিচে ইজেড ব্রেইন। ইজেড ব্রেইন মানে আমাদের কম্পিউটারের ক্ষেত্রে আমরা যেমন র্যাম, রোম এগুলা ইউজ করি, তার মানে তার স্মৃতিটা 32 বিট, 120 মেগাহার্টজ, ARM মাইক্রো কন্ট্রোলার। তো এখানে হচ্ছে সে কি পরিমাণ স্মৃতি ধারণ করে রাখতে পারে। আমি একটা রোবটকে কাজে লাগানোর জন্য তাকে অনেকগুলো ডেটা দিয়ে দিব, সে সপ্তাহ মাস ধরে কাজ করবে এমন না, তারও একটা লিমিটেশন আছে। তার লিমিট অনুযায়ী আমি তার মধ্যে তথ্য ইনপুট করবো, সে ওই তথ্য অনুযায়ী কাজ করবে এই ব্রেনের সক্ষমতা থেকে। তারপরে একদম নিচে যদি আমরা দেখি, তাহলে এখানে আছে হচ্ছে ক্লিফ প্ল্যান, ইজি কানেক্ট ইজেড বিটস টু পার্সোনালাইজ ইউর রোবট। অর্থাৎ একটা রোবটকে কার্যক্রম শেষে আমি যখন তাকে প্লে করব, তখন সে তার কাজগুলো নিজ থেকে সে কাজগুলো সম্পাদন করতে পারবে। এবং ডান পাশে উপরে দেখা যাচ্ছে ওয়াইফাই এনাবল্ড কন্ট্রোল ফ্রম ইউর ফোন, পিসি, ওয়াইফাই কন্ট্রোলার অ্যান্ড মোর। অর্থাৎ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে আমি একটা রিমোটকে যে কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইস থেকে আমি রোবটকে কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। এই জন্য ওয়াইফাই এনাবল্ড হতে হবে, তাহলে আমি যে কোনো রোবটকে এখান থেকে কন্ট্রোল করতে পারবো। দেন আমাদের যেটা বলা হচ্ছে যে ভয়েস রেকগনাইজেশন, ভয়েস, অর্থাৎ
টক ইউর রোবট অ্যান্ড কন্ট্রোল উইথ ইউর ভয়েস। যে আমি রোবটকে যখন কোনো কথা বলবো ওই কথাটা রোবট ক্যাচ করবে এবং ওই কথাটা রোবট ক্যাচ করে সে আমার কথা অনুযায়ী সে কী করবে, নিজেকে নিয়ন্ত্রণ করবে বা ওই ভয়েসগুলো গ্রহণ করে আমি যেভাবে তাকে কাজ করার জন্য নির্দেশনা দেবো সে ঠিক সেভাবেই কিন্তু কাজ করবে। এবং সর্বশেষ আমরা ডান পাশে নিচে দেখতে পাচ্ছি বিল্ট ইন স্পিকার ZD will speak and plays your favorite music। অর্থাৎ আমরা একটা রোবটকে দিয়ে কাজ করাচ্ছি, যখন আমরা একটা রোবটকে দিয়ে কাজ করাচ্ছি তখন আমি শুধুমাত্র ওই রোবটটাকে দিয়ে যে কাজ করাবো এমনও না, আমি রোবটটার থেকে সুবিধা হাসিল করতে পারবো। সেখানে আমি যন্ত্র ফিট করে দেবো, সেখানে আমি স্পিকার ফিট করে দেবো এবং ওই স্পিকারের সাথে আমি মেমোরি ফিট করে দেবো, যা কিছু আছে ফিট করে দিয়ে আমি আমার বিনোদনের জন্য ব্যবহার করতে পারবো। এক কথা হচ্ছে রোবট হচ্ছে একটা যান্ত্রিক মানুষ। এইখানে একটা মানুষের কাছে, একটা কম্পিউটারের কাছে যে পরিমাণ মেধা থাকতে পারে যাবতীয় মেধা এই রোবটের মধ্যে ইনক্লুড করে দেওয়া যায় এবং এই রোবটটাকে একটা মানুষ রিমোট কন্ট্রোলিংয়ের মাধ্যমে বা ডিভাইসের মাধ্যমে এই রোবটটাকে নিয়ন্ত্রণ করবে এবং মানুষ যা চায় সেই কাজগুলো এই রোবটের মাধ্যমে করাতে সক্ষম। এটা হচ্ছে আমাদের একটা রোবটের মোটামুটি বৈশিষ্ট্য। এবং রোবোটিক্স জিনিসটা কি? রোবোটিক্স জিনিসটা হচ্ছে, দেখো আমরা সংজ্ঞায়ন করি যে রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইন করে, নির্মাণ করে, কার্যক্রম করে ও প্রয়োগ নিয়ে কাজ করে। তো আমরা খুব সংক্ষেপে সহজে এই রোবোটিক্সের সংজ্ঞায়নটা করতে পারি কি, রোবোটিক্স হলো প্রযুক্তির এমন একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে। নিউ কলিগেট ডিকশনারির মতে যে এটা রোবট হচ্ছে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করতে পারে সেভাবে কাজ করে, অথবা এর কাজ থেকে মনে হয় এর বুদ্ধিমত্তা আছে। অর্থাৎ রোবট এমনভাবে কাজ করবে সেটা, ধরো আমি একজন মানুষ হিসাবে আমি যা যা কাজ করব একটা রোবট কিন্তু সেম কাজটা করতে পারবে, তবে রোবট কিন্তু নিজেই সেই কাজটা সম্পাদন করতে পারবে না। রোবটের সেই কাজটা সম্পাদন করার জন্য একজন মানুষ লাগবে যে ওই কাজটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। যেমন আমরা যদি ছবির দিকে একটু তাকাই, যে এখানে রোবটের সবগুলো যন্ত্র কিন্তু ফিট করে দেওয়া আছে, এবং সে প্রতিটা অপশনে কিন্তু হচ্ছে যে আমাদেরকে কন্ট্রোলের দায়িত্বটা একটা ডিভাইস বা একজন ব্যক্তিকে নিয়ে নিতে হবে এবং একটা ডিভাইস বা একজন ব্যক্তি কন্ট্রোলিং এর মাধ্যমে রোবটটাকে তার ইচ্ছা মতো কি করতে পারবে, প্লে করতে পারবে, পরিচালনা করতে পারবে। তো এটা হচ্ছে রোবোটিক্সের সংজ্ঞান। ঠিক রোবোটিক্সটা কিভাবে এসেছে, রোবোটিক্সের একটা ইতিহাস আছে, আমি সেটা এখানে তুলে দিয়েছি, অবশ্যই পড়ে নেবে। যে রোবট শব্দের উৎপত্তি হচ্ছে রোবোটা, মতান্তর রোবোটি, দুটি শব্দ আছে এখানে মতানৈক্য রয়েছে। শব্দটার প্রবক্তা ছিলেন ক্যারল ক্যাফেক, মনে থাকবে ক্যারল ক্যাফেক, যিনি বিংশ শতাব্দীর শুরুর দিকে সায়েন্স ফিকশন লেখার জন্য বিখ্যাত ছিলেন। রোবোটা শব্দটার মানে হলো স্ল্যাভ বা কর্মী, অর্থাৎ দাস। কারণ রোবটটাকে দিয়ে তো আমরা কাজ করাই, এটাকে আমরা দাস হিসাবে কাজ করা বিদায় এটাকে আমরা স্ল্যাভ বা দাস হিসাবে এটাকে আমরা ধরে নিই, যেহেতু এরা আমাদের মতো করে কাজ করে। তো এখানে আমি অনেকগুলো ডিটেলস দিয়েছি যে রোবটের ইতিহাসটা কোথেকে এসছে বা একটা রোবট কীভাবে কাজ করে, কীভাবে একটা রোবট পরিচালনা করা হয়, সেই ইতিহাসটা তোমরা অবশ্যই করে নিবা। সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা রোবট গঠিত হওয়ার জন্য কী কী উপাদানের প্রয়োজন হয়। আমি জাস্ট পয়েন্টগুলো উপস্থাপন করছি, তোমরা চাইলে এগুলোর ডিটেলসগুলো এখানে হাইলাইট করতে পারো। যে রোবটের উপাদানসমূহের মধ্যে হতে পারে যে কন্ট্রোলার বা প্রসেসর, যেগুলো একটা কম্পিউটার পরিচালনা করার জন্য বা একটা ডিভাইস পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন হয় একটা রোবট পরিচালনা করার জন্য। যেহেতু এটা একটা যন্ত্র, সেজন্য একটা রোবট পরিচালনা করার জন্য ঠিক সেই জিনিসগুলোর প্রয়োজন হয়। কী কী প্রয়োজন হতে পারে, কন্ট্রোলার বা প্রসেসর, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা কন্ট্রোলার লাগবে বা একটা প্রসেসর লাগবে, একটা পাওয়ার সিস্টেম লাগবে, অর্থাৎ ব্যাটারি বা বৈদ্যুতিক পাওয়ার সেটার সাথে সংযুক্তি করতে হবে। সেন্সর লাগবে, অর্থাৎ যে জিনিসটা যে কোনো কিছুকে ক্যাচ করে নিতে পারবে এবং সাথে সাথে সেটাকে সমাধান দিতে পারবে। তারপর ম্যানিপুলেশন এবং অ্যাকচুয়েটর, এই জিনিসগুলো সবগুলোকে একটা রোবটের সাথে যখন সংশ্লিষ্ট করা হবে তখন ওই রোবটকে আমি আমার মতো করে কাজে লাগাতে পারবো এবং আমি যখন নির্দেশনা দিব তখন ওই রোবটটা ওই কাজগুলো সম্পাদন করবে। একটা মানুষ ঠিক যেভাবে কাজ করে সেভাবেই সম্পাদন করবে। তবে এই রোবটের বা রোবোটিক্সের কিছু ইতিবাচক দিক আছে, কিছু নেতিবাচক দিক আছে। ইতিবাচক দিকগুলো হলো যে কোনো কাজ সহজে নির্ভুলভাবে করা যায়, সময় বাঁচিয়ে কাজগুলো সংক্ষেপ করা যায়,
তারপর হচ্ছে অনেকগুলো কাজ একসাথে করা যায়। এইভাবে অনেকগুলো ইতিবাচক প্রভাব আছে। আর নেতিবাচক প্রভাব হচ্ছে রোবোটিক্সের প্রভাবটা ভার্চুয়াল রিয়েলিটিগুলো, তারপর হচ্ছে তোমার কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো, যখন এগুলো আস্তে আস্তে বেড়ে যাবে তখন মানুষের কাজের পরিধিটা কমে যাবে, অর্থাৎ মানুষের কাজ করার স্কোপটা কমে যাবে। তখন সব কিছু মানুষ ওই কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে বা ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ করে কিংবা রোবট দিয়ে যখন ভারী কাজগুলো করিয়ে ফেলবে বা বড় বড় কাজগুলো করিয়ে ফেলবে, তখন মানুষের কাজ করার পরিধিটা কমে যাবে, মানুষের কাজটা কমে যাবে। আর মানুষের কাজ যখন কমে যাবে তখন মানুষ একসময় কর্মহীন হয়ে যাবে। তো এই বিষয়গুলো হচ্ছে নেতিবাচক দিক। আমরা কিছু সুবিধা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে ঘরোয়া কাজে মানুষের ভার্চুয়াল বন্ধু হিসেবে, অর্থাৎ ধরো তুমি ঘরে একা, এখন যেটা হয় বিভিন্ন জায়গায় বা উন্নত রাষ্ট্রগুলোতে, যে মানুষ যখন একা বসবাস করে তখন তার সাথে একটা রোবট থাকে, সেই রোবট তাকে চা বানিয়ে দেয়, সেই রোবট তাকে ভাত রান্না করে দেয়, যাবতীয় সব কিছু সেই রোবট কন্ট্রোল করে। ইভেন গাড়ির ড্রাইভারও পর্যন্ত সেই রোবটই পরিচালনা করে। অর্থাৎ এক কথায় একটা রোবট একজন মানুষের বন্ধু হিসেবে কাজে লাগতে পারে। শিক্ষা ও বিনোদনের ক্ষেত্রে এটার ব্যবহার রয়েছে। সামরিক ক্ষেত্রে বিপজ্জনক কাজে, যেখানে মানুষ বা কোনো সামরিক কর্মকর্তা যাওয়াটা ঝুঁকিপূর্ণ, সেখানে এই রোবটগুলোর মাধ্যমে আমরা কাজগুলোকে করতে পারি। অতি ক্ষুদ্র মাইক্রো সার্কিট উপাদানের পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার ক্ষেত্রে, তারপর চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন জটিল বা অপারেশন বা সার্জারির ক্ষেত্রে এভাবে কিছু সুবিধা দেওয়া আছে। অবশ্যই স্ক্রিনশট দিয়ে বা পিডিএফ থেকে লিখে নিতে হবে। তারপরে অসুবিধা কী হতে পারে, এখানে দেখতে পাচ্ছি যে মানুষ যা চিন্তা করে ঠিক তার বিপরীত কোনো একটি কাজ করতে উৎসাহিত হয়। এরকম একটি কাজ কোনো একটি যন্ত্র দিয়ে করানোর জন্য সার্কিট ডিজাইন ও তার জন্য প্রোগ্রাম তৈরি করার কাজ বটে, কঠিন কাজ। যেমন অসুবিধাগুলো কী কী, পরিস্থিতির উপর বিবেচনা করে মানুষ তার বুদ্ধিকে নিয়ন্ত্রণ ও খাপ খাইয়ে নিতে পারে, কিন্তু রোবোটিক্সের বেলায় সব কিছু পূর্ব নির্ধারিত সীমিত বিকল্প সমাধান দেওয়া হয়। ধরো এমন একটা জায়গায় তুমি রোবোটিক্সকে পাঠিয়েছ, তুমি এমন একটা পরিকল্পনা করে পাঠিয়েছ, ওই পরিকল্পনায় ওই জায়গায় ওই কাজটা ভালোভাবে সমাধান নাও হতে পারে। তখন তুমি থাকলে তাৎক্ষণিকভাবে ডিসিশন নিয়ে তুমি যে ডিসিশনটা তোমার পরিকল্পনাকে চেঞ্জ করে কাজটা অন্যভাবে করতে, সেই জায়গায় রোবটটা, তুমি তো জানো না, তুমি তো সেখানে যাও নাই, তুমি তো আগে পরিকল্পনা তার মাথায় সেট করেই পাঠিয়েছ। তো সে তাৎক্ষণিক সেখানে গিয়ে তার যে পরিবেশটা অন্যরকম, তার এই পরিকল্পনা সেখানে খাটছে না, এই না খাটার বিষয়টা আগে সে নতুন করে পরিকল্পিতভাবে উদ্যোগ নিতে পারে না, যার কারণে একটা ব্যক্তির একটা সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ, তারপর 2 নম্বর বলা হচ্ছে বিশ্বের যে সকল দেশে মানুষ রোবটের মতো দিন রাত 24 ঘন্টা কাজ করে, তাদের ক্ষেত্রে রোবোটিক্স বিপ্লব হলে বহু লোক কর্মহীন হয়ে পড়বে, এটা অলরেডি বলা হয়েছে। এবং 3 নম্বর বলা হয়েছে রোবোটিক্স যন্ত্রপাতি ক্রয় করতে প্রয়োজন হবে যথেষ্ট পরিমাণের অর্থের, অনেক টাকা পয়সা লাগবে, এবং তাদের রক্ষণাবেক্ষণ করার জন্য প্রয়োজন হবে দক্ষ প্রকৌশলীর, যা একটি উন্নয়নশীল দেশের ক্ষেত্রে প্রধান অন্তরায়। যেমন আমাদের দেশ, হ্যাঁ, পার্শ্ববর্তী কিছু দেশ, এই দেশগুলোতে বা এশিয়ার অধিকাংশ দেশ কিংবা আফ্রিকার অধিকাংশ দেশ দেখা যাচ্ছে যে আর্থিক দিক থেকে আমরা যারা সাধারণত ন্যাচারাল বা কমন কিছু জিনিস, ডিজিটালাইজেশনের যুগে, ইন্টারন্যাশনালাইজেশনের যুগে কমন কিছু জিনিস আমরা আমাদের নিজেদের দেশের জন্য খাপ খেয়ে নিতে পারি না, বা দেশের সুবিধায় আমরা অ্যাকোয়ার্ড করতে পারি না। ঠিক ওই জায়গায় রোবোটিক্স বা এই রোবোটিক্সের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, ঠিক এই পরিমাণ অর্থ কিন্তু আমাদেরকে এই ধরা বা এই পরিমাণ অর্থ অল্প সময়ে জোগাড় করা, এবং অল্প সময়ে এই পরিমাণ অর্থকে আমাদেরকে জোগাড় করে আমরা যাবতীয় এই রোবোটিক্সের কাজগুলোকে কন্টিনিউ করা আমাদের পক্ষে সম্ভব না। এত ব্যয় আমাদের পক্ষে, এত ইনভেস্টমেন্ট আমাদের পক্ষে সম্ভব নয় বিধায় আমরা এই রোবোটিক্সটা সকলের জন্য কিছুটা অসুবিধা বয়ে নিয়ে আসে। তো আমরা মোটামুটি 3টা বিষয় আজকে আলোচনা করলাম: ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স। তো এই বিষয়গুলো আমি টোটাল যে আলোচনাগুলো করেছি, এই আলোচনাগুলো যে পিডিএফ ফাইল থেকে করেছি, সেই পিডিএফ ফাইলটা আমি অবশ্যই কমেন্ট বক্সে কিংবা ডিটেলসে আমি সেটা অ্যাড করে দেবো। তোমরা সেখান থেকে পিডিএফ ফাইলটা অবশ্যই ডাউনলোড করে পড়া শুরু করবে, এবং এখান থেকে যে বিষয়গুলো আমি উপস্থাপন করেছি এই বিষয়গুলো পড়ে পিডিএফ ফাইলটা কমপ্লিট করলে, এই ভিডিওটি দেখে পিডিএফ ফাইলটা কমপ্লিট করলে তোমরা মোটামুটি ইন্টারমিডিয়েটের এই আইসিটি বইয়ের ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স, অর্থাৎ প্রথমত এই 3টি গুরুত্বপূর্ণ টপিকের পুরোপুরি ইনফরমেশনগুলো পেয়ে যাবে। তো আজকের মতো আমরা আমাদের এই 2য় ক্লাসটি শেষ করছি, এবং আমাদের 3য় ক্লাসটিতে আমাদের শিডিউল অনুযায়ী আমরা সেখানে প্রথম অধ্যায়ের বাকি যে বেসিক ইনফরমেশনগুলো আছে সেই বেসিক ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করবো, এবং আমাদের আগামী ক্লাসটি হচ্ছে আগামীকাল ঠিক রাত 9:30 আবার আবারও অনলাইনে এইভাবে ক্লাসটি সম্পন্ন করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা করি। আল্লাহ হাফিজ।